ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো কম বয়সে কেন হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের প্রবণতা বাড়ছে। আপনারা যে যেখানে আছেন সবাই দেখবেন যে আপনার আশেপাশে এখন এই যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। এর আসলে কিছু কারণও রয়েছে। যেহেতু আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, আমি আমার প্র্যাকটিসে যেই সব বিষয়গুলো দেখি, অর্থাৎ যারা হচ্ছে যে এই যে আমার কাছে কাউন্সেলিং নিতে আসে তাদের ক্ষেত্রে কী কী বিষয় কাজ করে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। তো এখানে দেখা যায় যে যারা হচ্ছে যে এই যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের যে পরিমাণটা বাড়ে তাদের ক্ষেত্রে দেখা যায় তারা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন রকমের রাগের ভিতরে থাকে বা বিভিন্ন রকমের নেগেটিভ যে চিন্তা ভাবনা বা অনুভূতি তার মাধ্যমে তার প্রতিনিয়ত দিনকাল যায়। এবং দেখা যায় যে তাদের যে সোশ্যালি যে একটা মর্যাদা সেটাও একটা সময় হয়তো বা থাকে না, কারণ শুধুমাত্র রাগের কারণে। এছাড়াও অন্যান্য বিভিন্ন রকমের বিষয় রয়েছে, সেই বিষয়গুলোকে যদি আমি এক এক করে বলি, প্রথমে যেটি হয় যে অনিয়ন্ত্রিত মানসিক চাপ। খুবই ইম্পর্ট্যান্ট এই বিষয়টি। মানসিক চাপ একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে হয়তো বা আমার রাগের কারণে মানসিক চাপটি হচ্ছে, অথবা আমার ভিতরে প্রচুর অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার কারণে মানসিক চাপ তৈরি হচ্ছে। এছাড়াও আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, ওসিডি, সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সেক্সুয়াল ডিসফাংশন, হ্যাঁ, বাইপোলার মুড ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, সিজোফেনিয়া, এই ধরনের সিমটমের সম্পূর্ণটা যদি বা সম্পূর্ণ লক্ষণগুলো যদি কারো ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু তার ভিতরে একটা স্ট্রেস বা অ্যাংজাইটি কাজ করে। এবং আমরা জানি স্ট্রেস অ্যাংজাইটি আমাদের ব্রেনের ফ্রন্টাল লব থেকে এটা কিন্তু আমাদের চিন্তার জায়গাটা তৈরি করে এবং আমরা স্ট্রেস ফিল করি। এবং সেই ক্ষেত্রে আমাদের হার্টের ভিতরে যে পালপিটেশন বা ব্লাড সার্কুলেশন সেটাও কিন্তু অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায়। এবং এটি যদি বাড়তে থাকে, এক হলো যে আমাদের চিন্তার গতি প্রকৃতি আমাদের যেমন ব্রেনে এফেক্ট ফেলে এবং সাথে সাথে আমাদের ব্লাড সার্কুলেশনের যে অবস্থানটি সেটি হার্টে কিন্তু এফেক্ট ফেলে। সুতরাং এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রপার কেয়ার নেওয়া। তারপর হলো যে অলস জীবনযাপন। আপনারা দেখেন অধিকাংশ মানুষই আগে হচ্ছে যে মাঠে কাজ করত, অথবা তারা বাইরে গিয়ে অনেক রকমের কাজ থাকতো, হয়তো বা ব্যবসা করার ক্ষেত্রেও তারা কোনো একটা জায়গাতে গিয়ে তারপর কাজ করতে হতো, হয়তো বা একজন গার্মেন্টস কর্মী বা একজন বিজনেসম্যান, যে কোনো বিজনেসম্যান তার ওই যে কারখানায় যেতে হতো, অথবা দেখা যেত যে তার কিছু কাজ ছিল চিঠি আদান প্রদান করা, সেক্ষেত্রে তাদের যেতে হতো। কিন্তু বর্তমানে যেটি হয়েছে খুবই সহজ, ডিজিটাল এই যে প্রসেসের মাধ্যমে তারা খুব সহজেই একটা ইমেলের মাধ্যমে বা একটা মেসেজের মাধ্যমেই প্রায় 2 ঘন্টা বা 3 ঘন্টার কাজ করে ফেলছে। এবং তার প্রেক্ষিতে তারা হয়তো বা চিন্তা করে একটু অলস জীবনযাপন করি, সে দিনের বেলা যে কাজগুলো হয়তো বা সে দিনের বেলাতে না করে বরং ওই সময়টা সে ঘুমিয়ে থাকে, অথবা তার যে কাজগুলো করার কথা ছিল অনেক দূরে গিয়ে সেখানে অন্য কাউকে পাঠিয়ে সে কাজটি করায়। আজকাল দেখা গিয়েছে যে আপনারা জানেন যে এই যে বিভিন্ন রকমের মোবাইল ডিভাইসের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন রকমের পেমেন্ট করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা জায়গাতে টাকা পাঠাতে হবে, তো আগে যেটি হতো যে আগে টাকা নিয়ে যেত, আর এখন যেটা হয়েছে বিকাশ বা এই যে ডিবিবিএল এর মোবাইল ব্যাংকিং বা অন্যান্য যে ব্যাংকিংগুলো রয়েছে তার মাধ্যমে খুব সহজেই কিন্তু তারা টাকা পাঠাতে পারে। সুতরাং এর মাধ্যমে যেটি হয় যে তার অলস জীবনযাপনের যে অপরচুনিটি সেটি কিন্তু বেড়ে যায়। এবং একটা সময় দেখা যায় যে তারা এতটাই অলস হয়ে যায়, হয়তোবা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেগুলো তারা আর করে না। এবং এটাও কিন্তু একটা অন্যতম কারণ, যেটি হলো তার হার্টে যে চর্বি জমে অথবা ব্রেনের ভিতরে বিভিন্ন এফেক্ট ফেলে, ব্রেন অ্যাক্টিভিটি কমে যায়। অনেক সময় বেশি মোবাইল ডিভাইস ব্যবহার করে, ওই যে বাইরে গিয়ে যে কাজগুলো করতে হতো সেগুলো করতে হচ্ছে না। সুতরাং এগুলো কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর অনেক ক্ষেত্রে হয় যে মদ্যপান বা ধূমপান। অনেকে হলো দেখা যায় যে এখন এই যে ড্রিঙ্কসের যে ব্যাপারটি সেটি প্রায় করে। সিগারেটের পরিমাণ যেহেতু অলস জীবনযাপন করে সেক্ষেত্রে আরও বেশি বাসাতে থাকে, হয়তো বা বিভিন্ন রকমের অলস জীবনযাপনের ক্ষেত্রে এগুলোর পরিমাণ আরও বেড়ে যায়। অনেক সময় দেখা যায় যে তার সক্রিয়তা বা এগুলো খুব সহজেই পাওয়া যায়। সো তারা কিন্তু এগুলো করে থাকে, যেটি হলো তার হার্টে এবং ব্রেনে এফেক্ট ফেলে। তারপর হলো হাইপার টেনশন। আমরা জানি হাইপার টেনশন আর ক্ষেত্রে যে অনেকের দেখা যায় সারা জীবন ওষুধ খেতে হয়। তবে অনেকে যেটি করে যে হাইপার টেনশন হলে বা ব্লাড প্রেশার হলে তারা কিন্তু ওষুধ খায় না। তারা মনে করে এটা কিছুদিন আমার একটু চিন্তা হয় বা একটু স্ট্রেস হয়, তখন একটু এই যে ওষুধ খায় আবার বন্ধ করে দেয়। কিন্তু যাদের হাইপারটেনশন আছে তাদের কিন্তু সারা জীবনের জন্য ওষুধ খেতে হয়। এবং এই ওষুধটি যদি বন্ধ দেয় তাহলে কিন্তু যেটা বলা হয় যে হার্টের যে স্ট্রেংথ সেটা কিন্তু বেড়ে যায় বা লেন্থটা বেড়ে যায়। সেক্ষেত্রে এটা কিন্তু তাদের ব্রেনেও কিন্তু খুব বড় রকমের এফেক্ট ফেলে। সুতরাং হাইপারটেনশনের জন্য ওষুধ যদি দিয়ে দিয়ে থাকে কোনো ডক্টর, তাকে
সেটি কিন্তু কন্টিনিউ করা খুবই গুরুত্বপূর্ণ। এবার খাবার দাবারের কথা যদি বলি, যে অনেকের ক্ষেত্রে হাই কোলেস্টেরল যে খাবারগুলো সেটা কিন্তু খেয়ে থাকে। আজকাল দেখা যায় যে অনেকেই হচ্ছে বাহিরে খাবার দাবার খায়, এবং বাহিরে খাবার দাবারের যে বিষয়গুলো, যে চাইনিজ রেস্টুরেন্ট বা অন্যান্য রেস্টুরেন্ট, তাদের খাবারকে লোভনীয় করার জন্য বিভিন্ন রকমের তৈল ব্যবহার করে, বিভিন্ন মশলা ব্যবহার করে। এছাড়াও দেখা যায় যে তাদের তৈলগুলো অনেক ক্ষেত্রে অনেক দিনের থাকে। সো এই জিনিসগুলো কিন্তু তাদের হার্টে কিন্তু এফেক্ট ফেলে, এবং হার্টে যখন এফেক্ট ফেলে তখন কিন্তু এটা ব্রেনেও কিন্তু কোনো না কোনোভাবে এফেক্টটা পড়ে থাকে। এবং এই যে খাবার দাবার যখন অনেক বেশি হয়, অনেকের ক্ষেত্রে কিন্তু অবেসিটি গ্রো করে, এবং এই যে শরীরের যে একটা স্ট্রেংথ বা একটা গ্রোথ, এটা যখন বেড়ে যায় তখন অনেকের কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায় বা বিভিন্ন রকমের অলসতা কাজ করে। এবং এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে একটা অ্যাংজাইটি বা স্ট্রেস তৈরি করে, যে আমি আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছি, আমার হয়তোবা চেহারা আগের মতো নেই। তো এগুলো তাদের এফেক্ট ফেলে। সুতরাং এই জায়গাগুলোতে আপনাদের যদি খেয়াল রাখেন এবং প্রপার ওয়েতে নিজেদের খাবার দাবার মেনটেন করে, সেক্ষেত্রে দেখবেন যে এগুলো থেকে আপনারা অনেকটাই মুক্ত পাবেন। তারপর যদি থাকে ডায়াবেটিস, আমাদের গ্রামগাঁয়ে বা বিভিন্ন জায়গাতে দেখবেন যে অনেকে ডায়াবেটিস রয়েছে, তারা বিভিন্ন রকমের ওষুধ যে খাওয়া দরকার সেটি তারা খায় না, এবং এই প্রেক্ষিতে যেটি হয় যে তাদের যে ডায়াবেটিসের পরিমাণটি অনেক দিন ধরে থাকে। এবং আমরা জানি ডায়াবেটিস একটি সাইলেন্ট, অনেক ক্ষেত্রে বলা হয় যে ক্রিমিনাল, হ্যাঁ, বা সাইলেন্ট ডিসঅর্ডার। এটি আপনার যদি একবার ধরা পড়ে, সেক্ষেত্রে সারা জীবনের জন্য ওষুধ খেতে হবে, এবং যদি এমন না যে ওষুধ না খেলে আপনি ভালো হয়ে যাবেন, এরকম কিন্তু ট্রিটমেন্ট এখন পর্যন্ত হয়নি ডায়াবেটিসের জন্য। সো অনেকে মনে করে যে ওষুধ খায় তাহলে সাইড এফেক্ট হবে। ওষুধে ওই রকম সাইড এফেক্ট থাকে না, বরং আপনি যদি ওষুধ না খান তাহলে যেটি হবে, এটা আপনার হার্ট এবং ব্রেন, আপনার কিডনি, লিভার, বিভিন্ন জায়গাতে কিন্তু এফেক্ট ফেলবে, যেটি কিন্তু আরও বেশি সিভিয়ার হবে। এবং কোনো জায়গাতে যদি এরকম হয় যে আপনার কিডনি লিভারের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার হার্টে এবং আপনার ব্রেনের ভিতরে কিন্তু এফেক্ট ফেলে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেকে অনেক বেশি ডায়েট করতে চায়। আপনারা এখন মিডিয়াতেও দেখেন যে অনেকে এতটাই ডায়েট করতে চায় যে তারা অনেক শুকিয়ে যায়, বা তাদের যে যে আগে যে স্ট্রেংথ বা গ্রোথটা সেটা একদম কমে যায়, এবং সেই ক্ষেত্রে তাদের কিন্তু হার্ট এবং ব্রেনের ভিতরে এফেক্টটা ফেলে। তো মূলত হচ্ছে যে এইরকম বেশ কিছু কারণ অনেকের ভিতরেই থাকে, যেগুলো যখন অনেকগুলো একত্রিত হয় তখন হয়তো বা তাদের রাতের ঘুমটাও ঠিকমতো হয় না। রাতের ঘুমটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের যে ব্রেনের ভিতরে যে হরমোন থাকে, সেই হরমোন দেখা যায় যে রাতের কম আলোতে বেশি নিঃসরিত হয়, বা কম আলোতে ভালো কাজ করে, কিন্তু যেটি হলো যে আমরা দিনের বেলা ঘুমালে কাজ হয় না। অনেকেই দেখা যায় যে যারা হার্ট অ্যাটাক করে বা এই যে স্ট্রোকের পরিমাণ বেশি, তারা এই যে দিনের বেলা ঘুমায় অথবা অলস জীবনযাপন, যেগুলো আমরা বললাম, রাতের ঘুমটি রাতে দেয় না। সুতরাং তাদের এই প্রবণতাও কিন্তু অনেক ক্ষেত্রে বৃদ্ধি পায়। তো এই কারণগুলোই মূলত হচ্ছে যে খুবই ইফেক্টিভ, যারা হচ্ছে যে এই ধরনের সমস্যা হয়। কেউ যদি এটা ম্যানেজ করতে চায়, তাহলে আমি বলবো অবশ্যই আপনার মেন্টাল স্ট্রেস যদি থাকে, সেক্ষেত্রে স্ট্রেসটাকে কমিয়ে নিয়ে আসা। যদি আপনি যতটুকু পারবেন আপনার জায়গা থেকে চেষ্টা করতে পারেন। যদি না পারেন কোনো প্রফেশনাল সাহায্য নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে পারেন, অথবা কোনো মেন্টাল হেলথ স্পেশালিস্টের কাছে যেতে পারেন যদি আপনি মনে করেন বিভিন্ন রকমের স্ট্রেস অ্যাংজাইটি হচ্ছে। এছাড়াও অনেক যদি সমস্যা হয়, সেক্ষেত্রে কোনো নিউরোলজিস্টের কাছে যেতে পারেন, হ্যাঁ, সে কিন্তু আপনাকে প্রপার ওয়েতে একটা ট্রিটমেন্ট দিতে পারে। তবে আমি অবশ্যই বলবো, যদি এরকম কোনো সমস্যা হয়, আপনারা ইভেন একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছেও যেতে পারেন। তিনি আপনার ইনিশিয়াল ডায়াগনোসিস করে, যদি স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে, সেই স্ট্রেস বা অ্যাংজাইটির জন্য আপনাকে চিকিৎসা দিতে পারে। এবং এই যে আপনার একটা প্রবণতা, বা আমরা প্রায় দেখি যে বিভিন্ন রকমের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের পরিমাণ বেড়ে যায়। আমরা দেখি এখন যে 40-45 বছরে অনেকে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক করে। সো এইগুলো থেকে কিন্তু মুক্ত পাওয়া খুবই সহজ। তো আশা করি সবাই এই যে বিষয়গুলো মাথায় রাখবেন, এবং প্রপার ওয়েতে নিজের লাইফটাকে সুন্দরভাবে ম্যানেজ করবেন, এবং লাইফ ম্যানেজমেন্ট যেটিকে বলা হয়, যে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি গ্রহণ করবেন, স্ট্রেস অ্যাংজাইটি নিজে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন, এবং নিজে ভালো থাকবেন, আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।